আসসালামু আলাইকুম সাংবাদিকবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন আগামী 13 এবং 14 তারিখে একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে। এই নির্বাচনে বহু প্রার্থী অংশগ্রহণ করেছে, তার মধ্যে 40 জন প্রার্থীর নাকি তারা বাদ দিয়েছে। বাদ যে দিয়েছে তাও তারা বলেনি, তারা শুধু বলেছে যারা যারা ক্যান্ডিডেট তাদের ভ্যালিড মনে হয়েছে তাদের নাম তারা বলছে, কিন্তু কোনো স্পেসিফিক গ্রাউন্ড আমাদের বলেনি যে এই গ্রাউন্ডে আপনাদেরকে আমরা বাদ দিলাম, যদিও তারা পরবর্তীতে কিছু প্রেস কনফারেন্স করেছে। আমি একটু আপনাদেরকে একটা কথা বলি যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন সবসময় নির্দলীয় হয় এবং এটা আমাদের গঠনতন্ত্রেও বলে দলীয় নির্বাচন হয় না, এখানে কোনো মার্কা থাকে না। এখানে মার্কাটা হচ্ছে আমাদের প্রতিটা প্রার্থীর ছবি, অর্থাৎ যে ছবি নিয়ে যে প্রার্থী দাঁড়িয়েছে তাকে দেখে মানুষ ভোট দিবে। সেখানে সুপ্রিম কোর্টের ইতিহাসের এই 70-75 বছরের ইতিহাসে এই প্রথম তারা একটি নিরপেক্ষ নির্বাচন না করে একদলীয় নির্বাচন করছে। আমি মনে করি যে অবস্থায় তারা চলে গেছে, নির্বাচন করে বারের সদস্যদের কোটি কোটি টাকা নষ্ট না করে, লক্ষ লক্ষ টাকা নষ্ট না করে তারা নিজেদের নাম ঘোষণা করে দিলেই পারে, যেহেতু তারা এখন ক্ষমতায় আছে। এখানে উল্লেখ্য যে মাত্র 43 জনের মতো প্রার্থী যারা নির্দলীয় এবং নিরপেক্ষভাবে দাঁড়ানোর চেষ্টা করছে, তাদের সবার নাম নাকি তারা উচ্চারণ করে নাই। কেন করে নাই তাও বলেনি। যা কিছু ঘটছে এখন সব অবৈধ ঘটছে, অনৈতিক ঘটছে, যেটা আশা করা যায় না। স্বাধীনতার পর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন দেশের সবচেয়ে বড় একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের আইনজীবীরা যদি বিচার না পায় তাহলে তারা জনগণের জন্য কি বিচার এনে দিবে আমি ঠিক জানি না। এরা যারা এখানে আলোচনায় করছে আমাদের সঙ্গে, আপনি আমাদের পাশে ডানে বানে অন্যান্য প্রার্থীরা আছে, নীলু আছে, আমাদের উপমা আছে, তারাও আপনাদের সঙ্গে আপনাদের ব্রিফ করবে। আমি এক লাইনে বলে শেষ করে দিচ্ছি যে এটা অবৈধ, এটা অন্যায় এবং এটা মেনে নেওয়া যায় না। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না যে নির্দলীয় ইলেকশন তারা করতে দিবে না, এবং কোনো কারণ ছাড়া। কোনো দলীয় নির্বাচন করার কোনো এখতিয়ারই নাই। গঠনতন্ত্রে বলা আছে প্যানেলও দেওয়া যাবে না। তারা প্রচার চালাচ্ছে নীল প্যানেল নীল প্যানেল নীল প্যানেল বলে, এবং প্রকাশ্যে। আগে সাদা প্যানেল নীল প্যানেল বলে যে প্যানেলগুলো হয়তো একটু গোপনে রাকসাকে তারা গোপনে করতো যে এটা সাদা প্যানেল, এখন তারা আর কোনো কিছু মানছে না, তারা নীল প্যানেলের পক্ষে আন্দোলন করতেছে, নীল প্যানেল করে মিছিল করতেছে। তো আমি মনে করি এই সুপ্রিম কোর্টের এই অবৈধ ইলেকশন বন্ধ হওয়া উচিত, এবং যারা যারা প্রার্থী এখানে নির্দলীয়ভাবে প্রার্থীরা নমিনেশন পেপার সাবমিট করছে তাদের সবার ইলেকশন করতে দেওয়া উচিত। ইলেকশন করার 3টি শর্ত। একটু হচ্ছে তাকে এইবারের মেম্বার হতে হবে, যারা তাকে সাপোর্ট করবে এবং তাকে নমিনেট করবে সবার একটা এইবারের মেম্বারশিপ থাকতে হবে, এবং বেতন ক্লিয়ার থাকতে হবে। এর বাইরে আর কিছু নাই। এই আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। এখন আপনাদের সামনে তার কথা বলবে উপমা বিশ্বাস, সবার আগে বলুক, তারপর নীলু বলবে। উপমা, 2015 সাল থেকে এখানে প্র্যাকটিস করছি। এবার যদি আমাকে ইলেকশন করতে দেয়া হতো, আমি খ্রিস্টান কমিউনিটি থেকে এবার আমি একজন প্রার্থী হতাম প্রথম, যে কিনা সুপ্রিম কোর্ট বার ইলেকশনে এবার প্রথমবারের মতো নমিনেশন চেয়েছে। এখন আমাকে এবার করতে দেয়া হলো না। আই উড হ্যাভ বিন দ্য ফার্স্ট ক্যান্ডিডেট ফ্রম দ্য খ্রিস্টান কমিউনিটি। যখন আমাকে এটা দেয়া হলো না, তখন কি আমরা আসলেই বলতে পারি যে আমাদের দেশ একটা অসাম্প্রদায়িক দেশ? এখানে আমাদের আরও একজন ক্যান্ডিডেট ছিল যে ট্রাইবাল, অন্য বুদ্ধিস্ট ধর্মের, তাকেও করতে দেওয়া হলো না। তাহলে তো আমাদের এই কোয়েশ্চেনটা রেইজই করে যে আমাদের দেশটা আসলে সাম্প্রদায়িক কিনা। যেখানে আমরা লয়াররা আমাদের নিজেদের উপর জাস্টিস প্রোভাইড করতে পারছি না, সেখানে কি আমরা বলতে পারি যে আমরা সোসাইটিকে একটা সুপ্রিম কোর্ট, এটা হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি, সেখানে কি আমরা বলতে পারি যে এখানে আমরা অন্যদেরকে, আমরা সোসাইটি অ্যাট লার্জকে আমরা জাস্টিস প্রোভাইড করতে পারবো? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। থ্যাংক ইউ। এবারে আপনাদের সামনে আমাদের আরেকজন রাশিদা চৌধুরী নীলু। আমি আসন্ন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন 2026-2027-এ সহ সম্পাদক পদে আমার মনোনয়নপত্র দাখিল করেছি। আমি সহ আমার আরও অনেক সহকর্মীবৃন্দের মনোনয়নপত্র কোনো কারণ ছাড়াই অবৈধ ঘোষণা করা হয়েছে, এবং আমাদেরকে প্রপার কারণটাও জানানো হয়নি। কারণ হিসেবে যেটা উল্লেখ করা হয়েছে যে আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বা যারা মুক্তিযুদ্ধকে ওন করি, তারা হচ্ছে মনোনয়নপত্র দাখিল করার জন্য উপযুক্ত নয়। কিন্তু আমরা এখানে বলতে চাই এটা একটা পেশাজীবী সংগঠনের নির্বাচন, এবং আমাদের আইনজীবী সমিতি সেটা আমাদের বারের সদস্যদের টাকায় পরিচালিত হয়। আমাদের যে নির্বাচন হবে সেই নির্বাচনটাও আমাদের নিজেদের টাকায় পরিচালিত হবে। সুতরাং যে একটা অরাজনৈতিক
এবং পেশাজীবী সংগঠনের নির্বাচনে শুধুমাত্র রাজনীতির একটা ফেক দোহাই দিয়ে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রাখা, এটা আসলে খুবই অন্যায়। আমরা আমাদের বারের যারা সদস্য আছে তাদের সেবা করতে চাই, তাদের জন্য কাজ করতে চাই। আমরা চাই আমাদের বারের যে সদস্যবৃন্দ আছে তারা ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করুক এবং আমরা সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা বুঝতে চাই যে আসলে আমাদের সদস্যরা চায় কিনা আমাদেরকে প্রতিনিধি হিসেবে। এবং এই যে আমরা আইনজীবীরা শুধুমাত্র একটা সিলি কারণে আমাদের এই যে নির্বাচন থেকে বিরত রাখা হচ্ছে এবং যেটার কোনো যৌক্তিক এবং আইনগত ভিত্তি নেই। আমাদের সাথে আমাদের আরও যারা সহকর্মী আছে তারা কিন্তু প্রার্থী নয়, তারা সাধারণ মেম্বার এবারের, তারাও কিন্তু আমাদের মতো চায় যে এই নির্বাচনটা নিরপেক্ষ হোক। এখানে মুহিত ভাই আছে, দিবাপ আছে, ওনারাও আপনারা চাইলে আমাদের সাধারণ আইনজীবীদের কথাও শুনতে পারেন। এবং আমরা চাই সবার উৎসব মুখর অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন হোক, যে নির্বাচনে বারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত প্রকাশ করবে। আর সর্বোপরি আমি আপনাদের সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ জানাতে চাই, আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন এবং এই নির্বাচনের শেষ অবধি একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। মধ্যে থেকে যারা ভোটার দাঁড়ায়নি তাদেরও একটু মতামত আমরা জানতে চাই। দিবা, অ্যাডভোকেট দিবা তাঁতি সরকার বলা যে আমাদের আইন মন্ত্রণালয় থেকে প্রথমে একটা ঘোষণা করলো যে একটা নিয়ম, সেটা হলো যে যারা বিগত সরকারের আমলে পোস্ট পদবি নাই বা যাদের পোস্ট পদবি না থাকার কারণে শুধু তারা নির্বাচন করতে পারবে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এখন হলো এখানে যে জিনিসটা দেখা হচ্ছে যে আওয়ামী লীগ সমর্থন করলেই তাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, তাকে যা খুশি তাই বলা হচ্ছে বলে একটা তকমা দিয়ে এখান থেকে বিদায় করা হচ্ছে। আমরা এর বিচার চাই, এটা আমরা মানবো না, এটা আমরা মানতে পারি না। আমরা সাধারণ আইনজীবী, এখানে আসলে রাজনীতিটা নিয়ে আসবো না, আমি আমার চেহারাটা নিয়ে আসবো। এ পর্যায়ে জুয়েল সদস্য পদের প্রার্থী, তার মন্তব্য। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি সদস্য পদে এইবার আসন্ন সুপ্রিম কোর্ট বারে নির্বাচনে প্রার্থী ছিলাম। আমি সহ 21 জন সদস্য পদের প্রার্থী ছিল, 2 জন সভাপতি ছিলেন, 7 জন সেক্রেটারি ছিলেন, 10 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। এভাবে আমরা টোটাল 40 জন ছিলাম। উইথাউট রিজনিং আপনারা জানেন যে নমিনেশন পত্রগুলো বাতিল করে দিল এবং আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না। এটা যে শুধুমাত্র আমাদের, আমি বারবার অ্যাড্রেস করছি যে একটা সাংবিধানিক যে অধিকার ছিল সেই অধিকারটা তো ভায়োলেট হয়েছেই, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ সংগঠন আইনজীবীদের, তারাও কিন্তু বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে কিন্তু চিঠিতে বলেছে যে বার অঙ্গনে, আইনজীবী অঙ্গনটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, এই নির্বাচন এবং প্র্যাকটিসটা যেন আইনজীবীরা স্বাভাবিকভাবে করতে পারে। আপনারা জানেন ইতিমধ্যে ইউনাইটেড নেশনসে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স দে হ্যাভ সেট 17টা গোল তারা সেট করেছিল ইন্টারন্যাশনালি, এবং 17 গোলের মধ্যে 16 নম্বর গোলটা হচ্ছে পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন, যেখানে অ্যাক্সেস টু জাস্টিস থাকবে, যেখানে লয়াররা তাদের ইনস্টিটিউশনাল প্রফেশনাল অ্যাক্টিভিটিসগুলো করবে। এবং আরেকটা আইন আমরা আপনাদের সামনে অ্যাড্রেস করছি যে ইউনাইটেড নেশন বেসিক প্রিন্সিপালস অন দি রোল অফ দি লয়ার্স, ওইখানে 24 দে হ্যাভ সেট 29 প্রিন্সিপালস। এই 29 প্রিন্সিপালসের মধ্যে 24 নম্বর প্রিন্সিপালস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেখানে বলা আছে lawyers shall be entitled to form and join a self-governing professional association to represent our institution. এই জায়গাগুলো যদি বর্তমান কমিটি এবং বর্তমান যারা কাজ করছে আমাদেরকে কর্নারিং করে, আমার মনে হয় ইন্টারন্যাশনালি আমাদের ইমেজ নষ্ট হচ্ছে, গভর্নমেন্টের স্টাবিলিটি নষ্ট হয়ে যাবে। এবং আমরা চাচ্ছি যে অতি শীঘ্রই আমরা যে আপিলগুলো করেছি তারা ইন অ্যাকর্ডেন্স উইথ ল আমাদের আপিলগুলো নিষ্পত্তি করে আমাদের নির্বাচনের সুযোগ করে দেবে। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরেকজন মেম্বার, আমি মোহাম্মদ শাফাত হোসেন সজীব, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম। আসলে আমাদের সুপ্রিম কোর্ট বারটা হচ্ছে একটা নিজস্বতা বজায় রাখে, একটা স্বতন্ত্র বার। এই বারে যদি আমি সদস্য হই তাহলে আমি এই বারে যদি নিয়মিত প্র্যাকটিশনার হই তাহলে এই বারে আমি নির্বাচন করতে এলিজেবল। তো সেক্ষেত্রে আমরা যারা 40 জনের মনোনয়ন ফর্ম বাতিল হয়েছে, আমরা কিন্তু প্রত্যেকেই এই ইলেকশন করার জন্য যথেষ্ট কম্পিটেন্ট। তো আমাদের যে আমার নমিনেশন ফর্মটার দাম 20,000 টাকা, একটা মেম্বারের ফর্মটার দাম 10,000 টাকা, একটা প্রেসিডেন্টের ফর্মের দাম 50,000 টাকা, আমার সেক্রেটারি ফর্মের দাম 35,000 টাকা। তো এই যে আমি একটা টাকা দিয়ে একটা ফর্ম কিনেছি, আমার ফর্মটা কী কারণে বাতিল করলেন উইদাউট রিজন আমাকে এক কথায় বলে দিলেন যে আমার ফর্মটা যেটা বাতিল সেটা ঘোষণা করবেন না, যেটা বৈধ সেটা ঘোষণা করবেন। আমার ফর্মটা কী কারণে অবৈধ হলো
আমার তো জানার রাইট আছে, কারণ আমি যথেষ্ট এই ফর্মের যেসব নিয়ম কানুন আছে সেই ফর্ম ফিল আপ করে আমি জমা দিয়েছি, নিয়ম কানুন প্রতিপালন করে আমি জমা দিয়েছি। আমি আমার যেই ফর্মের যেসব ক্রাইটেরিয়াগুলো আছে, যেমন প্রস্তাবক, সমর্থক, তাদের যদি কোনো ডিসপিউট থাকে তাহলে আমার ফর্মটা বাতিল হতে পারে, বা আমি যদি ইরেগুলার মেম্বার হই বা আমার কোনো ডিসপিউট থাকে তাহলে বাতিল হতে পারে। কোনো কিছু না বলে একটা পেশাজীবী, একটা স্বতন্ত্র বার, সুপ্রিম কোর্ট বার, এইটা হচ্ছে একদম পুরো নিজস্বতা বজায় রাখার জন্য এই বারটাকে আমরা এইভাবে নির্বাচন হচ্ছে, যেটা আমাদের জন্য কারোর জন্য কাম্য না। সবচেয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার প্রার্থিতা হারাম, আমার ভোটটা হালাল। এটা কেমন কথা? আমি ভোট দিতে পারবো অথচ আমার প্রার্থিতা আপনি বাতিল করে দিচ্ছেন। তাহলে আমার ভোটটাও বাতিল করে দেন, আমার মেম্বারশিপও বাতিল করে দেন, আমরা যারা মেম্বার আছি তাদের মেম্বারশিপটাও বাতিল করে দেন। কোনো কারণ আছে? আপনি সরাসরি নিজের সাথে নিজে কন্ট্রাডিকশন তৈরি করছেন। আমার ভোটটা প্রার্থীরা বাতিল করে দিলেন, আমার ভোটটা হালাল করে দিলেন। আমার কাছে আপনি কোন হাদিসে আছে যে আমার আমার এটা বঞ্চিত করার, এই ধরনের ইলিগ্যালিটি এই সুপ্রিম কোর্ট। আমি এক লাইনে একটা কথা বলি যে আপনারা লক্ষ্য করেন যে এর আগে যারা সভাপতি সেক্রেটারি ছিল, মাহমুদ্দিন খোকন ছিল 7 বার সেক্রেটারি, 2 বার সদস্য, 2 বার সভাপতি। রুহুল কুদ্দুস কাজল ছিল 2 বার সেক্রেটারি। বাদল ভাই যিনি ওনাদের এখন আইন বিষয়ক সেক্রেটারি হয়েছে, তিনিও ছিলেন 2 বার সেক্রেটারি। তারা সবাই ফ্যাসিস্ট যুগের সভাপতি সেক্রেটারি ছিল। ফ্যাসিস্ট যুগের সময় সভাপতি সেক্রেটারি যারা ছিল তারা কি ফ্যাসিস্ট না? তাহলে তারাও তো ফ্যাসিস্ট, যদি তারা ফ্যাসিস্ট যুগের সভাপতি সেক্রেটারি হয়ে থাকে। এখানে ফ্যাসিস্ট বা আনফেসিস্ট বলে কোনো কথা নাই, এখানে সবাই আমরা এই দেশের মেম্বার। কেউ কোনো আমাদের এবারে যে ইলেকশন তারা দিচ্ছে না, এটা আনহার্ড অফ। আমি মনে করি যে এই ইলেকশন আমি এখনো পর্যন্ত বলতে রাজি না যে তারা আমাকে ইলেকশন করতে দিবে না। আমি বিশ্বাস করি যে তারা আমাদের নাম ব্যালট পেপারে রাখবে। মনে রাখবেন, এই সুপ্রিম কোর্টে যদি তারা আমাদেরকে ইলেকশন করতে না দেয়, জাতিগতভাবে এইটাই তাদের জন্য বড় ভুল হবে। বর্তমান সরকার যদি এদেরকে উৎসাহিত না করে যে আমাদেরকে ইলেকশন করতে দেওয়া হোক। এই সুপ্রিম কোর্ট বারের 2টি ইতিহাস আমি আপনাদেরকে ছোট করে স্মরণ করে দেই। একবারে এই সুপ্রিম কোর্টের বারে একটা তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে একটি রুল ইস্যু করতে যাচ্ছিল একটি বেঞ্চ। এই রুল ইস্যু করা বেঞ্চ আওলাদ আলী বিশ্বাস আছে, আওলাদ আলীর সঙ্গে সেদিন ভেঙে দেওয়া হয় রুল ইস্যু করার আগে। সেদিন আমি বলেছিলাম যে সরকারের দিন পতন হবে। এই সরকারের আমলে একবার আমি যেটা বলবো, অনেকে পছন্দ নাও করতে পারে, যখন জাস্টিস সিনহা বাবুকে এই কোর্ট থেকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি মনে করি এখনো তখনই ওই সরকারেরও ভিত নড়ে গেছে। আর আজকে সুপ্রিম কোর্টে সাধারণ মেম্বারদেরকে সাধারণভাবে ইলেকশন করতে না দেওয়ার কারণে আমি মনে করি এদেরও দিন ঘনিয়ে আসতেছে। থ্যাংক ইউ। আমি নাহিয়ান ইবনে সুবাহান সদস্য প্রার্থী ছিলাম। আসলে সবাই বলে দিয়েছেন, আমার শুধু একটাই বক্তব্য, আপনারা যদি কেউ আমাদের নমিনেশন ফর্মটা দেখেন, ওখানে আমার পরিচয় দেওয়ার মতো কোঠাটাও নাই। শুধু আমার নাম, আমার কবে আমি সদস্য হয়েছি সেই তারিখটা, আর হচ্ছে আমার ভোটার নাম্বার, এবং যারা প্রস্তাব করেছেন তার নাম্বার এবং ভোটার নাম্বার, এর বাইরে কিছু নাই। এখন আমার কথা হচ্ছে যে আপনারা যে তফসিল ঘোষণা করলেন, সেই তফসিলে যে শর্ত ছিল এবং গঠনতন্ত্রে যে নিয়ম আছে, আমি সেই নিয়মটা মেনেছি কিনা। আপনারা রাখবেন না, কোনো সমস্যা নাই, আপনাদের একটা রাজনৈতিকভাবে স্ট্যান্ড থাকতেই পারে, সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। কি কারণে আমাকে বাতিল করলেন এইটুকু জানার অধিকার অন্তত আমার আছে, এটা ওনারা জানান নাই। আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন, আশা করি থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা দীর্ঘ 1-1.5-2 মাস আমরা যারা প্রথম থেকেই প্রার্থী ছিলাম, সবাই আমরা ভোটারদের সাথে কথা বলেছি, যারা সদস্য ছিলেন প্রত্যেকের সাথে নিয়মিত যোগাযোগ করে, এখানে ভোটার আছেন সবার কাছে আমরা গিয়েছি। আমরা আর্থিকভাবে, মানসিকভাবে, সকলভাবে আমরা প্রস্তুত ছিলাম।